আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আরবি ভাষার হাতে খড়ির প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা মূলত যে কাজটি করব সেটা হচ্ছে হরফ পরিচিতি। হরফ পরিচিতি বলতে আমরা আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সবগুলো হরফকে চিনব। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে আমরা সাধারণত বাংলা এবং ইংরেজি জানি, এই দুইটা ভাষা ডান থেকে বামে লেখা হয়, ঠিক আছে, বাম থেকে ডানে লেখা হয়। এই ডিরেকশনে যেহেতু লেখা হয় সেজন্যে এটা একরকম। আরবি সম্পূর্ণ ডিফারেন্ট। আরবি ঠিক অপোজিট ডিরেকশনে লেখা হয়, অর্থাৎ ডান থেকে বামে আসে আরবি ভাষা। এখানে আমরা অনেকেই হয়তো জানি আলিফ, এটাকে বা বলে। এখন আমি এভাবে দেখানোর থেকে সরাসরি বই থেকে দেখাই। আপনারা চাইলে এনসিটিভির ওয়েবসাইট থেকে এই বইটা ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, প্রথম শ্রেণীর আরবি বই, আদ-দুরুসুল আরাবিয়া। এই শব্দগুলোর অর্থ যদি আমরা বসি, দুরুস অর্থ হচ্ছে পাঠসমূহ, আর আরাবিয়া মানে আরবি, অর্থাৎ আরবির পাঠসমূহ। এই বই আমরা আরবির পাঠ পাবো। আর এখানে হচ্ছে আসফ মানে হচ্ছে শ্রেণী, আউয়াল মানে প্রথম, ইবতেদাইয়া মানে ইবতেদায়ী। ইবতেদায়ী মানে হচ্ছে প্রাথমিক। যদি আপনি অর্থ চিন্তা করতে চান, প্রাথমিক, কথা বলতে পারেন শুরু হয় এমন, বা ইন্ট্রোডাক্টরি। ঠিক আছে। আর এইখানে একটা দোয়া লেখা আছে। এই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল, এখানে শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি লেখা আছে। ঠিক আছে। এই অংশটুকু হচ্ছে সুবহানা, এটা আল্লাহ, এটা হচ্ছে ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একটা লেখার ফর্ম, এটাকে বলে ক্যালিওগ্রাফি। তো যাই হোক, এইখানে আমরা শুরু থেকে যদি শুরু করি প্রথম শ্রেণীর বইটা, তাহলে আমাদের কাছে জিনিসটা একটু কঠিন মনে হতে পারে, যেহেতু আমরা ধরে নিচ্ছি আমরা আরবি ভাষা জানি না। এখানে শুরুতেই আলিফে কয়েকটা শব্দ শিখিয়েছে, বায়ে কয়েকটা শব্দ শিখিয়েছে, এভাবে সবগুলা হরফ দিয়ে একটা একটা করে শব্দ শিখিয়েছে। যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা এর আগে আরবি ভাষা শিখেননি কখনো, তাই আমরা এগুলোকে একবারই পার করে যাব। একেবারে আমরা চলে আসব 42 নম্বর পৃষ্ঠায়। পিডিএফের 42 নম্বর পৃষ্ঠা হলেও এটা বইয়ের হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা। এইখানে যেটা আছে এইটা হচ্ছে 3, এটা হচ্ছে 7। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা 37 নম্বর পৃষ্ঠা। এটা মূলত আদ-দার্স অর্থাৎ পাঠ বা অনুচ্ছেদ, সাবে অর্থাৎ সপ্তম, আর এটা হচ্ছে আশারা মানে 10, অর্থাৎ 17তম পাঠ। এটা এই বইয়ের 17তম পাঠ। এটা যদি না বুঝেন অতটা প্যানিক করার কোনো কাজ দরকার নেই। আমরা যখন এক সময় পরে গিয়ে যখন ভাষা শিখব, অনুবাদের পাশাপাশি আমরা যখন সংখ্যা শিখব, তখন বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বইয়ের মূলত 17তম পাঠ থেকে শুরু করছি। এখানে বলছে আল হুরুফুল হিজাইয়া অর্থাৎ বর্ণমালা। এখানে বলছে উনজুর ওয়াস্তিমাউ ওয়া ইকরা। উনজুর মানে দেখো, এটা হচ্ছে দেখার জন্যে, যেটা আমরা
বুঝি কি লোক, লিসেন অ্যান্ড সে। ঠিক আছে, লোক, লিসেন অ্যান্ড সে, দেখি, শুনি এবং পড়ি। তাহলে এটা হচ্ছে আলিফ। আলিফ, বা, তা, সা। এখানে আমরা যদি আমরা হরফগুলো পড়ার পাশাপাশি উচ্চারণগুলো ঠিক করে নেব একসাথে, তাহলে যেটা হবে আমাদের পড়ার গতি ঠিক থাকবে। সা উচ্চারণ করার সময় আমরা খেয়াল করব, ধরেন মুখের অ্যানাটমি বুঝাইতে পারলে ভালো হতো। এটা ধরেন আপনার উপরের দাঁতের পাটি, আর এই হচ্ছে আপনার নিচের দাঁতের পাটি, মাঝখানে তো জিহ্বাটা থাকে। এই যে জিহ্বার আগালটা উপরের দাঁতের পাটিতে লাগিয়ে উচ্চারণ করবেন এই শব্দটা, সা, সা। তারপরে হচ্ছে জিম, হা, খ, দাল, জাল। এটা যেই জায়গাতে লাগিয়েছেন একই রকম একইভাবে জায়গায় জাল উচ্চারণ হবে। র, জাই, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, আইন, ওয়াইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা, আমরা এখানে হরফগুলো চিনলাম। এখন বিষয় হচ্ছে আমাদের মূল কাজ থাকবে এই পরের পৃষ্ঠায় হরফগুলো চিনে চিনে শূন্যস্থান পূরণ করা। পাশাপাশি আমি একটা এক্সট্রা জিনিস আপনাদের দেখিয়ে রাখি যে আরবি হরফগুলো আসলে কীরকম হয়। আরবি হরফ সাধারণত আমরা মূল হরফ এরকম হলেও এটা মূলত আরও 3টা ফর্মে হতে পারে। একটা হরফ হারফা, হরফ সাধারণত এরকম 3টা অংশ বিভক্ত হয়। প্রথম অংশ হতে পারে, মাঝের অংশ হতে পারে, শেষের অংশ হতে পারে। ঠিক আছে, তো এই অংশগুলো যখন হয় তখন আমরা একটু চিন্তা করে দেখি, যদি এই হরফটা প্রথম অংশে আসে তাহলে আলিফ হয় এমন, যদি মাঝে আসে তবে এমন থাকে, শেষে আসলেও এমন থাকে। তবে এটা শেষে সাধারণত এমন করে হয়, যুক্ত হয়ে যায় কোনোটার সাথে। বা যে হরফটা, এটা শুরুতে এইভাবে লেখা হয়, মাঝে অনেকটা এমন এমন দেখায়, এই মাথাটা থাকবে না। আমি আবার লিখে, এমন থাকে, শুরুতে কোনো একটা অংশ থাকবে, শেষে কোনো একটা আলাদা হরফ থাকবে। আর বা যদি শেষে লেখা হয় তাহলে বাটা সম্পূর্ণ লেখা হয়। একইভাবে তা, সা, তায়ে হচ্ছে 2 ফোঁটা, আর সায়ে হচ্ছে 3 ফোঁটা। আমি যদি আরেকবার লিখি একটু দূরে, তাহলে হচ্ছে এটা আপনার সা, তা শুরুতে এভাবে আসে 3 ফোঁটা, আর মাঝে ওইভাবে আসবে, শেষে সম্পূর্ণ শব্দ আসবে। তাহলে এটা হচ্ছে একটা ব্যাচ। এরপর একটা ব্যাচ আসে হচ্ছে জিম। জিমের শুরুতে এমন হয়, আর জিম মাঝখানে যদি আসে তাহলেও এমন হবে, তবে হয়তো আগে একটা কিছু আছে, শেষে আরেকটা কিছু আছে, এভাবে শুনুন। আর শেষে আসলে জিম সম্পূর্ণ আসবে। এটি একই রকম হা, হা,
হা, জিম আর হা এর মাঝে মৌলিক পার্থক্য হচ্ছে একটা নোক্তা। এই নোক্তা ছাড়া জিনিসটা মূলত একই রকম। এটা আর একটা ব্যাচ। তারপরে আসে দাল। দাল শুরুতে এমন হয়, মাঝেও এমন হবে, শেষেও এমন হবে। দাল যে শব্দটা অহরফ, সেটাও দালের মতো সব জায়গায় একই রকম হবে। তবে দাল এবং দালের মধ্যে মূল পার্থক্য হচ্ছে তাদের এই নোক্তাগুলো। এটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাচ। তারপরে আসে র, জা। র আর জা এর মধ্যে মৌলিক পার্থক্য একটা নোক্তায়। একইভাবে র শুরুতে একদম সম্পূর্ণ আসে, মাঝেও সম্পূর্ণ আসবে, আর শেষেও সম্পূর্ণ আসবে। ঠিক আছে, এটা আরেকটা ব্যাচ। তাহলে এরপরে আসে সিন, শিন। একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তায়। এটা শুরুতে শুধু তার এই শুরুর মাথাটুকু ব্যবহার হয়। এখানে খেয়াল করেন, নোক্তায় কিন্তু 3টা, আমার এখানে 4টা হয়ে গেছে। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। 3টা মাঝে হলে আগে হয়তো একটা হরফ শুরু হয়েছে, এরপরে এরকম করে চলে যায় আর এভাবে চলে যায়। আর শেষে হলে সম্পূর্ণ হরফটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ব্যাচ। তারপরে ব্যাচ আসে সোয়াদ, দদ। একই রকম দেখতে, তবে পার্থক্য নোক্তায়। লেখাও একই রকম হয়, শুরুতে শুধু একটু আসে, শুরুতে মাথার অংশটুকু আসে। যদি মাঝে হয় আগে একটা হরফ থাকতে পারে, পরে এইভাবে চলে মাথার অংশটুকু অ্যাড হয়। আর যদি শেষে হয় তাহলে হচ্ছে ধরেন সম্পূর্ণ হরফটি ব্যবহার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ব্যাচ। তারপরে আসে আমাদের ত, ল। একই রকম দেখতে, তবে ওই মৌলিক পার্থক্য হচ্ছে নোক্তায়। শুরুতে হলে এমন আসে এবং পরবর্তীতে গিয়ে অন্য হরফ যুক্ত হতে পারে, আর মাঝে হলে সাধারণত এমনই হয়, তবে অন্যান্য হরফের সাথে যুক্ত হবে। বিষয়টা এরকম আর কি। ধরেন আর শেষে হলে তো সম্পূর্ণ হরফে আসবে, আর শুরুর দিকে কোনো একটা তথ্য হরফ যুক্ত থাকবে। ঠিক আছে, পরে আসে আমাদের আইন আর হচ্ছে গইন। এখানে আইন আর গইনের ভিতরে মৌলিক যে পার্থক্যটা, সেটাও নোক্তায়। আর লিখতে সাধারণত শুরুতে হলে আইনের মাথাটুকু আসে, আইনের মাথাটুকু, আবার আইনের মাথাটুকু। যদি মধ্যিখানে হয় তাহলে সাধারণত এটা এরকম হয়, আর শেষে আসলে তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ হরফ।
তারপরে হচ্ছে আমাদের ফা অফ, ফায়ে একটা হরফ, একটা নোক্তা, কাফে দুইটা নোক্তা। ফা সামনে পিছন থেকে এসে মধ্যখানে এমন হবে, কাফ দুইটা হবে, শেষে ফা সম্পূর্ণ হয়, শেষে কাফ সম্পূর্ণ হয়। এটা একটা ব্যাচ, এটা একটা ব্যাচ হলেও মৌলিকভাবে খেয়াল করেন এইখানে কিন্তু দেখতে জিনিসটা অনেকটা একই রকম। মৌলিক পার্থক্য যদি বলি, এটা একটু কণ আকৃতির হয়, মানে কণগুলা সূক্ষ্ম হয়, আর ফা কাফের ক্ষেত্রে জিনিসটা গোল থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে লাম। লাম এইভাবে আসে শুরুতে, মাঝখানে হলে এমন আসতে পারে, আর শেষে আসলে সম্পূর্ণ আসবে। তারপর হচ্ছে মিম, শুরুতে আসলে সাধারণত মুখটা নিচে থাকে, পরে আবার মাঝে আসলে মাথাটা নিচে থাকে, আর শেষে আসলে সাধারণত এমন থাকে। তারপরে আসি নুন, শুরুতে থাকলে এক নোক্তা, মাঝেও থাকলেও সে তার এক নোক্তাই ব্যবহার করে, শেষে তো সম্পূর্ণ চেহারাই ব্যবহার করে। এখন নুন, আর খেয়াল করে দেখেন আমাদের যে নুন, এই নুনটা দেখতে অনেকটা বায়ের মতো, পিডিএফ থেকেই দেখায়। খেয়াল করেন বায়ে যেমন এক নোক্তা আছে, নুনেও এক নোক্তা আছে, তবে বা নুনের যে ব্যাস এরিয়া, অর্থাৎ নুন আমরা গোল আকারে লিখি, গোল করে লিখি, আর বা লিখি হচ্ছে চড়া হবে। ঠিক আছে, নুনের পরে আসে হা, তারপর হামজা, ইয়া। এখন হা সাধারণত এটা শুরুতে খুব একটা আসে না, মাঝখানে আসলে, যদি শুরুতে আসে তাহলে এরকম আসে, আর মাঝে আসলে সেটা এভাবে লিখি আমরা সাধারণত, আর শেষে আসলে এভাবে। সর্বশেষ হচ্ছে হামজা আর ইয়া। হামজা সাধারণত নিজে নিজে আসে না, যদিও এটা আসে সেটা হচ্ছে আলিফ, ওয়াও অথবা ইয়ার উপরে ভর করেই আসে। তবে মাঝে মধ্যে হামজা নিজেও আসতে পারে, সেটার ক্ষেত্রে অনেকটা বায়ের মতো একটা দাগের উপর লেখা হয় এইভাবে। আর শেষে সাধারণত হামজা ব্যবহার হয়, সেটা সম্পূর্ণ হামজায় ব্যবহার হয়। আর ইয়া তো হচ্ছে শুরুতে যদি আসে তাহলে দুইটা নোক্তা থাকবে, বায়ের মতো হলে এখানে আবার দুইটা নোক্তা থাকবে, আর শেষে হচ্ছে ইয়া আসবে সম্পূর্ণ। এই হচ্ছে বিষয়, অল্প করে বোঝানোর চেষ্টা করেছি। কোনো কিছু না বুঝলে প্রশ্ন করেন, উত্তর দেবো ইনশাল্লাহ।